সরি, আমাদের একটা টেকনিক্যাল ফল্ট হয়ে গেছিলো, বন্ধ হয়ে গেছিলো, জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমি আবার শুরু করছি, কন্টিনিউ করছি। তো ধরো এটা একটা লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট এখানে রয়েছে। এই লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট এক্স্যাক্টলি কি করে না, এই ধরো একটা নার্ভ সেল, এই নার্ভ সেলে কি রয়েছে না, নার্ভ সেলে রয়েছে তোমার সোডিয়াম গেট চ্যানেল। এই সোডিয়াম গেট চ্যানেলগুলোর মধ্য দিয়ে একবার দেখে নিই। ঠিক আছে, তো সোডিয়াম গেট চ্যানেলগুলোর মধ্য দিয়ে কি হচ্ছে না, সোডিয়াম ঢুকছে। এই সোডিয়াম গেট চ্যানেলের মধ্যে, সোডিয়াম গেট চ্যানেলের মধ্যে কি রয়েছে না, কিছু স্পেসিফিক রিসেপ্টর রয়েছে। স্পেসিফিক রিসেপ্টর রয়েছে, স্পেসিফিক কি রয়েছে, রিসেপ্টর রয়েছে। এটা হলো রিসেপ্টর। কার রিসেপ্টর? লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের রিসেপ্টর। তো এই লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট যখন আমি প্রয়োগ করলাম, তখন এই চ্যানেলের মধ্যে এই রিসেপ্টরের সঙ্গে লোকাল অ্যানাস্থেটিক এজেন্টগুলো কি হলো, যুক্ত হলো। তাহলে আমি কি বলছি যে নার্ভ সেলগুলোতে তোমার সোডিয়াম গেট চ্যানেল রয়েছে, সোডিয়াম গেট চ্যানেলের মধ্যে লোকাল অ্যানাস্থেটিক এজেন্টের রিসেপ্টর রয়েছে। সো যখনই লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট আমি প্রয়োগ করছি, তখন সে এই সোডিয়াম গেট চ্যানেলের রিসেপ্টরগুলোর সঙ্গে যুক্ত হলো। যখনই রিসেপ্টরগুলোর সঙ্গে যুক্ত হলো, তখন গেট চ্যানেলটাকে কি করলো, গেট চ্যানেলটাকে কি করলো, ক্লোজড করে দিল। তাহলে ক্লোজড করে দিলে আর সোডিয়াম ঢুকতে পারলো না, আর কি হলো, সোডিয়াম ঢুকতে পারলো না। বাট এই লোকাল অ্যানাস্থেটিক এজেন্টকে নার্ভের কাছে পৌঁছাতে গেলে নার্ভের বিভিন্ন মেমব্রেন রয়েছে, পর্দা রয়েছে, তো সেই পর্দাকে ক্রস করতে হবে। ইভিন জানো প্রত্যেকটা সেল কিন্তু প্লাজমা মেমব্রেন রয়েছে, তাহলে নার্ভের আবরণীকে ক্রস করতে হবে, এবং সেলের যে প্লাজমা মেমব্রেন, সেলের যে প্লাজমা মেমব্রেন, দিস আর অল দ্য সেলের প্লাজমা মেমব্রেন, সেলের প্লাজমা মেমব্রেনকেও ক্রস করতে হচ্ছে। তার মানে কি হচ্ছে, তার মানে লোকাল অ্যানাস্থেসিয়াকে নার্ভের উপর কাজ করতে গেলে তাকে কিন্তু কিছু বেরিয়ার বা বাধা অতিক্রম করতে হচ্ছে, এবং সেই বাধার মধ্য দিয়ে তাকে ডিফিউজড হতে হচ্ছে। তো এই বাধাগুলো কি না, নার্ভের উপর যে মেমব্রেন আছে তাকে আমরা এপিনিউরিয়াম বলতে পারি বা পেরিনিউরিয়াম বলতে পারি। তো এই নার্ভের উপর যে মেমব্রেন রয়েছে এবং নার্ভ সেলের যে মেমব্রেন রয়েছে, সেগুলোকে কিন্তু তোমার কি হচ্ছে, ক্রস করতে হবে, যে পৌঁছাতে হবে এই চ্যানেলের কাছে, নাহলে তো ইনঅ্যাক্টিভেট করতে পারবে না। তো এই মেমব্রেনগুলো প্রধানত কি নিয়ে তৈরি, লিপিড নিয়ে তৈরি। প্রধানত কি নিয়ে তৈরি, লিপিড নিয়ে তৈরি। তাহলে এই লোকাল অ্যানাস্থেসিয়া যদি লিপিডে দ্রবীভূত না হয়, লোকাল অ্যানাস্থেসিয়া যদি লিপিডে দ্রবীভূত না হতে পারে, তাহলে কিন্তু এই লিপিড মেমব্রেনগুলো ক্রস করে কিন্তু এর কাছে পৌঁছাতে পারবে না। তার মানে বেসিক্যালি এই লোকাল অ্যানাস্থেটিক এজেন্টগুলোকে লিপিডে কিন্তু সলিবল হতে হবে। তাহলে যত বেশি লিপিডে সলিবল হবে, যত বেশি লিপিড সলিবল হবে, তত বেশি করে কিন্তু এখানে পৌঁছাতে পারবে, দ্রুত পৌঁছাতে পারবে। যত কম লিপিড সলিবল হবে, তত কিন্তু দ্রুত পৌঁছতে পারবে না বা কাজ করতে পারবে না। এই লিপিড সলিবিলিটি ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর। কি ফ্যাক্টর না, ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে পিকেএ ফ্যাক্টর। হোয়াট ইজ পিকে ফ্যাক্টর না, পিকে হচ্ছে আয়োনাইজিং কনস্ট্যান্ট। পিকে কথার অর্থ হচ্ছে আয়োনাইজিং কনস্ট্যান্ট। নর্মালি আমাদের ব্লাড পিএইচ, আমাদের রক্তের যে পিএইচ, আমাদের নর্মাল রক্তের পিএইচ অ্যাপ্রক্সিমেট 7.4, অ্যাপ্রক্সিমেট 7.4। আয়োনাইজিং কনস্ট্যান্ট তুমি খুব ডিটেলসে আমি যাব না, জাস্ট একটা কথা মনে রাখো, আয়োনাইজিং কনস্ট্যান্ট যদি বেশি হয়, কি বললাম, আয়োনাইজিং কনস্ট্যান্ট যদি বেশি হয়, তাহলে কি হবে, লিপিড সলিবিলিটি কমবে। তাহলে কি হবে, লিপিড সলিবিলিটি কমবে। তাহলে লিপিড সলিবিলিটি কমা মানে ওয়াটার সলিবিলিটি বাড়া। কি হওয়া, ওয়াটার, অর আমরা বলতে পারি ওয়াটার সলিবিলিটি বাড়বে।
সো আয়োনাইজিং কনস্ট্যান্ট যদি বেশি হয় তাহলে লিপিড সলিবিলিটি কমবে, বাট ওয়াটার সলিবিলিটি বাড়বে। তার মানে ওয়াটার সলিবিলিটি হলে সে কিন্তু তোমার এই লিপিড মেমব্রেনগুলোর মধ্য দিয়ে ভেদ করতে পারবে না। যেরকম খুব হাইলি লিপিড সলিবল হচ্ছে অক্সিজেন, তারপরে দ্রুত লিপিড মেমব্রেনের মধ্যে ভেদ করে আমাদের কোষে ঢুকে যেতে পারে। কার্বন ডাইঅক্সাইড, অ্যালকোহল, ফ্যাট সলিবল ভিটামিন বা যে সমস্ত ওষুধগুলো হাইলি লিপিড সলিবল তারা কিন্তু দ্রুত অ্যাকশন করে। তাহলে আয়োনাইজিং কনস্ট্যান্ট যদি বাড়ে তাহলে কিন্তু লিপিড সলিবিলিটি করবে। নর্মাল তোমার যদি কোনো একটা অ্যানাস্থেটিক এজেন্ট, ধরো এটা একটা অ্যানাস্থেটিক এজেন্ট, এর আয়োনাইজিং কনস্ট্যান্ট ধরো 7.4, আর আমাদের রক্তের পিএইচ কত 7.4। তার মানে দেখো আমাদের রক্তের পিএইচকে আমরা যদি একটা স্ট্যান্ডার্ড ভ্যালু দেখি তাহলে তার প্রায় সমতুল্য। তার মানে এই অ্যানাস্থেটিক এজেন্টে 50% লিপিড সলিবিলিটি আছে। তাহলে এই অ্যানাস্থেটিক এজেন্টে 50% লিপিড সলিবিলিটি আছে। আর 50% হচ্ছে ওয়াটার সলিবিলিটি। দেখো আয়োনাইজিং কনস্ট্যান্ট রক্তের পিএইচ এর সঙ্গে ম্যাচ খেয়ে যাচ্ছে, তার মানে রক্ত তো ওয়াটার সলিবল, তো সেক্ষেত্রে আয়োনাইজিং কনস্ট্যান্ট ম্যাচ খেয়ে যাচ্ছে। সো 50% ওয়াটার সলিবল এবং 50% লিপিড সলিবল। তাহলে 50% যদি কাজ করে তাহলে কিন্তু খুব ভালোভাবে কাজ হবে। বাট কোনো অ্যানাস্থেটিক এজেন্ট আমি এর আয়োনাইজিং কনস্ট্যান্ট গ্রেটার দেন 7.4 করে দেব। তাহলে গ্রেটার দেন 7.4 হলে অবভিয়াসলি এ কিন্তু দ্রুত প্রবেশ করতে পারবে না, কারণ এ তো ওয়াটার সলিবল, দ্রুত প্রবেশ করতে পারবে না। দ্রুত যদি প্রবেশ করতে না পারে তাহলে কিন্তু কাজ করতে পারবে না। যেমন মোস্ট ইম্পর্টেন্ট বুপিভেকেন, এর আয়োনাইজিং কনস্ট্যান্ট মেপিভেকেন থেকে অনেক বেশি, অনেক বেশি। তাহলে বুপিভেকেনের আয়োনাইজিং কনস্ট্যান্ট মেপিভেকেনের থেকে অনেক বেশি। সো দ্যাটস ওয়াই বুপিভেকেন তার অনসেট অফ অ্যাকশন কিন্তু স্লো, বাট মেপিভেকেনের কিন্তু অনসেট অফ অ্যাকশন অনেকটা ফাস্ট। আবার দেখো এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমরা সাধারণত বলে থাকি যে যেখানে অ্যাক্টিভ ইনফেকশন এবং ইনফ্লামেশন চলছে, অ্যাক্টিভ ইনফেকশন যেখানে হচ্ছে, অ্যাক্টিভ ইনফেকশনে কি হবে, পাস ফর্মেশন হবে, সাধারণত পুঁজ ফর্মেশন হবে। এটাকে আমরা পাস্টাইল স্টেট বলতে পারি, পাস্টাইল কন্ডিশন। মানে সেখানে পুঁজ আছে এবং ইনফেকশনে সাধারণত ওই রিজিয়নটায় বিভিন্ন অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়া বিভিন্ন অ্যাসিডিক সাবস্টেন্স রিলিজ করে। ধরো আমার এই জায়গাটায় ইনফেকশন হচ্ছে, সো ইনফেকশনে কি দেখা যায়, বিভিন্ন অ্যাসিড প্রডিউসিং ব্যাকটেরিয়াগুলো এখানে কি প্রডিউস করছে, অ্যাসিড প্রডিউস করছে। যখনই অ্যাসিড প্রডিউস করবে, একবার চেক করে নি ক্যামেরাটা, যখনই অ্যাসিড প্রডিউস করবে তখন কি হবে না, জায়গাটা কিন্তু অ্যাসিডিক হয়ে যাবে। না, জায়গাটা কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে। যখনই অ্যাসিডিক হয়ে যাবে তখন এখানে কিন্তু পিএইচ কিন্তু অনেকটা কি হবে, কমে যাবে। পিএইচ কিন্তু অনেকটা কমে যাবে। যখনই পিএইচ কমে যাবে তখন তোমার দেখো পিএইচ, নর্মাল পিএইচ আমাদের কত ছিল, নর্মাল পিএইচ ছিল 7.4। ধরে নাও এখন পিএইচ 7 হয়ে গেছে, ধরে নাও এখন পিএইচ 7 হয়ে গেছে এই জায়গাটায়। তাহলে এই জায়গায় তোমার বুপিভেকেন বেটার অ্যাপ্লাই করা যাবে না মুপিভেকেন বেটার অ্যাপ্লাই করা যাবে? বুপিভেকেনের পিকে বেশি, মুপিভেকেনের পিকে কম। আমি বলতে চাইছি যে নর্মাল অবস্থায় আমি এখানে স্ট্যান্ডার্ড ধরে নিয়েছিলাম যে কোনো অ্যানাস্থেটিক এজেন্টের পিকে যদি পিএইচ এর মতো কাছাকাছি ম্যাচ করে যায় তাহলে কিন্তু
মোটামুটি স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট আমরা পেয়ে যাবো। বাট যদি কোনো অ্যানাস্থেটিক এজেন্টের পিকে পিএইচ এর থেকে অনেকটা বেশি হয়ে যায়, পিকে পিএইচ এর থেকে অনেকটা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের স্যাটিসফাইড রেজাল্ট আসবে না। এখানে দেখো অ্যাসিডিক অ্যাটমসফিয়ার হওয়ার জন্য ইনফেকশন ইনফ্লামেশনে সেখানে পিএইচ অলরেডি কমে গেছে, তাহলে অবভিয়াসলি বুপিভেকেন যদি ব্যবহার করি তাহলে বুপিভেকেনের পিকের সঙ্গে এর কমা পিএইচ ম্যাচ খাবে না। ধরো বুপিভেকেনের পিকে হচ্ছে 10 আর বুপিভেকেনের পিকেইচ হচ্ছে ধরো 7.1, আমি কথায় কথায় ধরে নিলাম। তাহলে এখন আমার এই জায়গাটার পিএইচ কত 7, তাহলে এই 7-এর সঙ্গে 10 কিন্তু বেশি ম্যাচ খাচ্ছে না। তাহলে এই জায়গায় যদি আমি বুপিভেকেন ইনজেক্ট করি তাহলে কিন্তু আমার কাজ হতে দেরি হবে বা কাজ ইফেক্টিভ হবে না। বাট এখানটায় দেখো আমার পিএইচ 7 আর এটা নেপিভেকেন দেখো 7.1, তাহলে 7-এর সঙ্গে 7.1 অলমোস্ট কাছাকাছি ম্যাচ খাচ্ছে, আর এর থেকে তো অনেকটা ম্যাচ খাচ্ছে। তারপরে এখানে কিন্তু আইডিয়াল চয়েস অফ এজেন্ট হচ্ছে মেপিভেকেন। তাহলে কি মনে রাখতে হবে, মেপিভেকেন কিন্তু অ্যাক্টিভ ইনফেকশন বা ইনফ্লামেশনে কিন্তু আইডিয়াল চয়েস অফ এজেন্ট। আচ্ছা, বাট এই যে পিকে এটা কোথা থেকে, একটু এর সম্পর্কে আরেকটু আলোচনা। এক্স্যাক্টলি আমাদের অ্যানাস্থেটিক এজেন্টের সলিউশন, ধরো এটা একটা অ্যানাস্থেটিক এজেন্টের সলিউশন আছে। এই অ্যানাস্থেটিক এজেন্টটা সলিউশন, ইনজেক্টেবল এজেন্ট বা স্প্রে যা খুশি। তো এই সলিউশন হতে গেলে তাকে ওয়াটার সলিউবল হতে হবে। তাহলে অ্যানাস্থেটিক এজেন্টগুলোকে ওয়াটার সলিউবল হতে হবে। আমি অ্যানাস্থেটিক এজেন্টে কী কী থাকে বলেছিলাম, একটা হচ্ছে লিপিড ধর্মী অ্যারোমেটিক স্ট্রাকচার, তাহলে এটা অ্যারোমেটিক রিং, এটা লিপিড ধর্মী। আরেকটা হচ্ছে অ্যামিন, এবং এটা বন্ড দ্বারা যুক্ত আছে, সেটা মেবি অ্যামাইড বন্ড হতে পারে, মেবি এস্টার বন্ড হতে পারে। লিপিড তো কখনো তেল তো কখনো জলে মিশে না। অ্যামিনটার কি খবর, অ্যামিন কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে 3rd ডিগ্রি অ্যামিন, একটা হচ্ছে 4th ডিগ্রি অ্যামিন। আরও হয় প্রাইমারি, সেকেন্ডারি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। 3rd ডিগ্রি অ্যামিনকে আমরা বলে থাকি টার্সিয়ারি অ্যামিন। 3rd ডিগ্রি অ্যামিনকে আমরা কি বলে থাকি, টার্সিয়ারি। আর 4th ডিগ্রি অ্যামিনকে আমরা বলে থাকি কোয়াটারনারি অ্যামিন। 4th ডিগ্রি অ্যামিনকে আমরা কি বলি, কোয়াটারনারি অ্যামিন। সো কোয়াটারনারি অ্যামিন কিন্তু আয়োনাইজড অ্যামিন, কোয়াটারনারি অ্যামিন কিন্তু আয়োনাইজড, বা আমরা বলতে পারি পোলার অ্যামিন। পোলার মানে পার্সিয়াল চার্জ ডেভেলপমেন্ট হয়, পোলার মানে পার্সিয়াল চার্জ ডেভেলপমেন্ট হয়। তাহলে পার্সিয়াল চার্জ যখন ডেভেলপমেন্ট হবে তখন সে কিন্তু মোর ওয়াটার সলিউবল হয়ে উঠবে, মোর ওয়াটার সলিউবল হয়ে উঠবে। বাট টার্সিয়ারি অ্যামিন কিন্তু নন পোলার অ্যামিন, তাই কিন্তু লেস ওয়াটার সলিউবল হয়ে উঠবে। বাট যখন আমরা অ্যানাস্থেটিক এজেন্ট তৈরি করি তখন সাধারণত আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সল্ট আমরা এখানে মিশিয়ে দিই, কারণ এখানে এই যে টার্সিয়ারি অ্যামিন ছিল তার সঙ্গে হাইড্রোজেন যোগ করে তাই কিন্তু চার্জড পার্টিকেল করে দিই, যাতে কিন্তু আমরা সলিউশন স্টেটে তাকে পেয়ে থাকি। তার মানে টার্সিয়ারিকে কোয়াটারনারিতে আমরা কনভার্ট করে আমরা সলিউশন বাজারে নিয়ে আসি। তাহলে বাজারে যে তুমি সলিউশন পাচ্ছ সেটা কিন্তু কোয়াটারনারি অ্যামিন। দেখো, তাহলে বাজারে যে সলিউশনটা পাচ্ছ সেটা কিন্তু কোয়াটারনারি অ্যামিন। তার মানে টার্সিয়ারি অ্যামিনকে যদি আমরা বি ধরে ধরি, ধরো এটা টার্সিয়ারি অ্যামিন, টার্সিয়ারি বেস, তার সঙ্গে আমি কি করছি, হাইড্রোজেন আয়নকে যোগ করছি তৈরির সময়, দিয়ে কি তৈরি হচ্ছে, একটা কোয়াটারনারি অ্যামিন তৈরি হচ্ছে। দিস ইজ দ্য কোয়াটারনারি। ক্লিয়ার? এই কোয়াটারনারি অ্যামিন
এই কোয়াটারনারি অ্যামিন আমার কোথায় আছে, এই অ্যাম্পিউলে আছে বা ভায়ালে আছে বা সিসিতে আছে, সলিউশন অবস্থায় আছে। আমি কোয়াটারনারি অ্যামিনটাকে আমি কি করলাম, ইনজেকশনে লোড করলাম সিরিঞ্জে। কোয়াটারনারি অ্যামিনটাকে আমি কি করলাম, সিরিঞ্জে লোড করলাম, লোড করে আমি ইনজেক্ট করব। তো আমি যখন ইনজেক্ট করব তখন এটাকে তো এবারে পেনিট্রেট করতে হবে। পেনিট্রেট করতে গেলে কি দরকার, টারসিয়ারি না কোয়াটারনারি বলো? পেনিট্রেট করতে গেলে কি দরকার, টারসিয়ারি না কোয়াটারনারি? অবভিয়াসলি টারসিয়ারি, কারণ লিপিড বাইলেয়ারগুলোকে ভেদ করতে হবে। তাহলে অবভিয়াসলি ইনজেকশন যখন করেছিল তখন BH প্লাস ফর্মে ছিল, বাট ইনজেকশন করার পর তাকে কিন্তু B+H প্লাস ফর্মে ডিসোসিয়েট হতে হবে, দিয়ে কিন্তু এই টারসিয়ারি অ্যামিনে কনভার্ট হলো, দিয়ে কিন্তু সে কোথায় প্রবেশ করলো, নার্ভ সেলের মধ্যে প্রবেশ করলো। সে কোথায় প্রবেশ করলো, নার্ভ সেলের মধ্যে প্রবেশ করলো। লিপিড সলেবল, হাইলি লিপিড সলেবল, নার্ভ সেলের মধ্যে প্রবেশ করলো। নার্ভ সেলে প্রবেশ করে সে কোথায় যাবে, সোডিয়াম চ্যানেলের রিসেপ্টরের কাছে যাবে। তো সোডিয়াম চ্যানেলের রিসেপ্টরের কাছে যেতে গেলে তাকে কিন্তু পুনরায় চার্জড হতে হবে, কারণ সোডিয়াম চ্যানেল এগুলো সব প্রোটিন দিয়ে তৈরি, এবং প্রোটিন কিন্তু চার্জড পার্টিকেল, তাকে কিন্তু পুনরায় চার্জড হতে হয়। প্রোটিন কিন্তু নেগেটিভলি চার্জ, পার্সেলি নেগেটিভ চার্জড পার্টিকেল, তো প্রোটিন কিন্তু এখানটায়, তাহলে তাকে কিন্তু পুনরায় আবার কোয়াটারনারিতে কনভার্ট করতে হচ্ছে, তবেই কিন্তু সে অ্যাটাচড হতে পারছে। তাহলে আমাদের নর্মাল যে মলিকিউল সেটা কিন্তু টারসিয়ারি অ্যামিন, বাট যখন আমরা প্রোডাকশন করছি তার ওয়াটার সলিবিলিটি বাড়ানোর জন্য তাকে আমরা কোয়াটারনারিতে কনভার্ট করছি। কোয়াটারনারি করে আমি কিন্তু ইনজেক্ট করে দিয়েছি, ইনজেক্ট করে সে আমার টিস্যুর মধ্যে প্রবেশ করতে হবে, তখন কিন্তু আবার কোয়াটারনারি থেকে টারসিয়ারিতে কনভার্ট হয়ে গেছে। টিস্যুর মধ্যে প্রবেশ করে দেওয়ার পর সেই টারসিয়ারি থেকে আবার কোয়াটারনারিতে কনভার্ট হয়ে গেছে। তাহলে প্রথমে ছিল টারসিয়ারি, তৈরির সময় তাকে কোয়াটারনারি বা 4 ডিগ্রিতে করা হলো। যখন সে টিস্যুর মধ্যে প্রবেশ করলো তখন 4 ডিগ্রি থেকে পুনরায় সে 3 ডিগ্রিতে এলো, বাট যখন সে রিসেপ্টরের সঙ্গে যুক্ত হবে তখন সে পুনরায় সে 4 ডিগ্রিতে এলো। টারসিয়ারি থেকে কোয়াটারনারি, দ্যাট ইজ প্রিপারেশন, টিস্যুর মধ্যে ঢুকে টারসিয়ারিতে কনভার্ট হলো, দিয়ে টিস্যুর মধ্যে ঢুকতে হচ্ছে ঢোকার সময়, বা ঢোকার পর কিন্তু সে পুনরায় কোয়াটারনারিতে কনভার্ট হবে। সো এইভাবে অ্যামিনটাকে কিন্তু মডিফিকেশন হয়, এবং সেই অ্যামিন যত বেশি, এই দেখো ইনজেক্ট করার পর তাই কিন্তু 3rd ডিগ্রিতে কনভার্ট করতে হচ্ছে, তাহলে 4 ডিগ্রি থেকে 3rd ডিগ্রিতে কনভার্ট হচ্ছে ইনজেক্ট করার পর। এইটা যত দেরি করে হবে তত কিন্তু কাজ করবে না, পেনিট্রেট করতে যদি ভিতরে না ঢুকতে পারে তাহলে কাজ কি করবে, তাহলে এইটা যত দেরি করে হবে তত কিন্তু কাজ করবে না ঢোকার সময়, আর এইটা যত দেরি করে হবে তত কিন্তু রিসেপ্টরের সঙ্গে অ্যাটাচমেন্ট কমে যাবে। তাহলে টারসিয়ারি থেকে কোয়াটারনারি থেকে টারসিয়ারিতে যদি কনভার্ট না হয়, বা টারসিয়ারি তে কনভার্সন হওয়ার রেট যদি কম থাকে, তাহলে কিন্তু দ্রুত কাজ করবে না, বাট প্রবেশ করার পর টারসিয়ারি থেকে যদি কোয়াটারনারিতে কনভার্সন হয় তাহলে কিন্তু রিসেপ্টরের সঙ্গে অ্যাটাচমেন্ট হবে না। ক্লিয়ার? সো দ্যাটস ওয়াই আমরা পিকে কিন্তু ডিপেন্ড করে, যার যত হাই পিকে সে তত লেস অ্যাক্টিভ, যার যত লো পিকে সে তত মোর অ্যাক্টিভ। তাহলে আমরা যার যত হাই পিকে, এখানে অনসেট অফ অ্যাকশন, যত হাই পিকে যত হাই হবে, ধরো পিকে কারোর বেশি, তাহলে তার কিন্তু অ্যাকশন কিন্তু কম থাকবে। যার যত লেস পিকে
তার কিন্তু অ্যাকশন বেশি থাকবে। তার মানে দ্যাট ইজ দ্য কার্ভ। যার যত কম পিকে তার অনসেট অফ অ্যাকশন তত বেশি, যার যত লেস পিকে যার যত মোর পিকে তার কিন্তু অনসেট অফ অ্যাকশন তত কম। দিস ইজ দ্য কার্ভ। ক্লিয়ার? আচ্ছা, সো দ্যাটস ওয়াই আমাদের ধরো কোথাও একটা পুঁজ হয়ে আছে, আমি সেখানে কি দিব, আমি সেখানে লোকাল অ্যানাস্থেসিয়া দিব, বাট আইডিয়ালি কিন্তু পুঁজটাকে ড্রেনেজ করে দেওয়া উচিত বা ইনফেকশনটাকে কমিয়ে লোকাল অ্যানাস্থেসিয়া দেওয়া উচিত, তাতে কিন্তু বেটারভাবে কাজ করে। আর না হলে আমরা মেপিফেকেন চয়েস করতে পারি, কারণ আমরা দেখলাম মেপিফেকেন কিন্তু তোমার লোকাল পিএইচ কমার সাথে সাথে তার কিন্তু পিকেটা একটু কম, তারপরে কিন্তু মোটামুটি রেঞ্জে মিলমিস হয়ে যায়, তার ফলে কাজ করে। বাট হাই পিকে যুক্ত এজেন্টকে আমরা কিন্তু সেখানে চুজ করবো না। সবগুলোই কিন্তু পিকে আমাদের পিএইচের থেকে বেশি, বাট একটু ম্যাচিং করে আমরা কিন্তু চুজ করবো। বেটার হয় কিন্তু পুঁজটাকে ড্রেনেজ করে দেওয়া, কারণ পুঁজের মধ্যে কিন্তু ভালো মতন করে কাজ করতে পারে না। কেন এই পিকে এর জন্য? কারণ কনভার্সান হতে হবে, কোয়াটারনারিকে 3rd ডিগ্রিতে কনভার্সান হতে হবে, তবেই কিন্তু অ্যাবজর্ব হবে। অ্যাবজর্ব যদি না হয় তাহলে কীভাবে কাজ করবে? আচ্ছা, লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট কিন্তু আমরা দেখলাম যে লিপিড সলিবল যত বেশি করে হবে তত কিন্তু দ্রুত অ্যাবজর্পশন হবে, তত কিন্তু র্যাপিড সিস্টেমিক অ্যাবজর্পশন নয়, অ্যাবজর্পশন ঘটানো না, র্যাপিড অ্যাকশন হওয়া উচিত। কারণ কি, লিপিড সলিবল বেশি হলে তত দ্রুত এই যে লিপিড মেমব্রেনগুলোকে ক্রস করে ভেতরে ঢুকতে পারবে। বাট এর কিন্তু আরেকটি বাজে দিক রয়েছে। কি বাজে দিক রয়েছে? না, তুমি জানো আমাদের সব জায়গায় কিন্তু ফ্যাট টিস্যু রয়েছে। ফ্যাট টিস্যু মানে অ্যাডিপোস টিস্যু। আমি খুব আস্তে আস্তে পড়াচ্ছি, কারণ জিনিসগুলো বুঝতে হবে, ক্রিটিক্যালি বুঝতে হবে। মাঝে মাঝে আমি থমকে দাঁড়িয়ে যাচ্ছি, কারণ আমার ফোনটা মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, তো সেটা আমি দেখে নিচ্ছি। কারণ তোমাদের জন্যই পরিশ্রম করছি, যদি ফোনটা বন্ধ হয়ে যায় তাহলে তো কোনো ইফেক্টিভ কাজ হলো না। ঠিক আছে, যতটুকু হয়, যতটুকু আমাদের কাছে যন্ত্রপাতি আছে ততটুকু দিয়ে কাজ চালাচ্ছি, কিছু মাইন্ড করো না। আচ্ছা, তো বেসিক্যালি কি হচ্ছে? র্যাপিড অ্যাকশন। বাট আমাদের এই অ্যাডিপোস টিস্যু হচ্ছে ফ্যাট স্টোরেজ টিস্যু। ফ্যাট স্টোরেজ, ফ্যাট মানে কি? লিপিড। তাহলে এখানে ফ্যাটগুলো স্টোর হয়ে আছে। তাহলে কোনো এজেন্ট যদি হাইলি লিপিড সলিবল হয় বা হাইলি লাইপোফিলিক হয়, তাহলে সে এখানে থিওরিটিক্যালি ঢুকলেও সে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশি করে ঢুকে থাকবে এই ফ্যাট টিস্যুগুলো। কারণ এখানে মেমব্রেনের থিকনেস হয়তো খুব ছোট, বাট এখানে ফ্যাটের কন্টেন্ট বেশি, তাহলে ফ্যাটগুলোতে বেশি করে ঢুকে থাকে। তাহলে ফ্যাটগুলোতে যদি বেশি করে ঢুকে থাকে তাহলে দুরকম ঘটনা করতে পারে। দেখো, ফার্স্ট ঘটনা হচ্ছে ফ্যাটগুলোতে যদি স্টোর হয়ে থাকে, তাহলে ফ্যাটগুলোতে একদম পুরো স্টোর হয়ে থাকলো। তাহলে ফ্যাটগুলোতে যদি স্টোর হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে ডিরেক্টলি ওয়াশ আউট হবে না। তাহলে ওয়াশ আউট যদি না হয় তাহলে তারা কিন্তু কন্টিনিউয়াস কিন্তু এই নার্ভের প্রতি অ্যাকশন করতে থাকবে। তার ফলে তাদের কিন্তু টক্সিসিটি অনেকটা বাড়বে। সো দ্যাটস ওয়াই হাইলি ফ্যাট সলিবল সাবস্ট্যান্স যেহেতু সিকুয়েস্টেড হয়ে যায় অ্যাডিপোস টিস্যুতে, তার ফলে অনসেট অফ অ্যাকশন থিওরিটিক্যালি বাড়লেও অনসেট অফ অ্যাকশন কিন্তু মানে প্র্যাকটিক্যালি কিন্তু বাড়ে না, র্যাপিড হয় না। বরঞ্চ তারা
এই অ্যাডিপোস টিস্যুতে অনেকক্ষণ স্টোর হয়ে থাকে, দিয়ে কি করে একটা পালসেটাইল রিলিজ হয়, একটা সাস্টেন্ড রিলিজ হয়, দিয়ে কিন্তু দীর্ঘক্ষণ জায়গাটাকে অবশ্যই। আরেকটি বড় ব্যাপার, তাহলে হাইলি ফ্যাট সলিবল যদি হয় আমার অ্যাকশন র্যাপিড হওয়া উচিত ছিল, বাট প্র্যাকটিক্যালি কিন্তু অ্যাকশন কিন্তু কমছে। তার মানে যদি আমি দেখি যে সলিবিলিটি এবং অ্যাকশন, মোড অফ অ্যাকশন, তাহলে সলিবিলিটি যত বাড়ছে মোড অফ অ্যাকশন তত কমছে, সলিবিলিটি যত কমছে মোড অফ অ্যাকশন তত বাড়ছে। তার মানে বেসিক্যালি জাস্ট একটু ডিক্রিজিং কার্ভ আমি পাবো প্র্যাকটিক্যালি, বাট থিওরিটিক্যালি কিন্তু বেশি হওয়া উচিত। আচ্ছা, সেকেন্ড আমি কি বললাম না, সেকেন্ড আমি বললাম যে বেসিক্যালি যত বেশিক্ষণ ধরে চার্জ হয়ে থাকবে, তাহলে নার্ভ সেলের মধ্যে নার্ভে মানে এই লেয়ারগুলো পাস, তাহলে এখানে আমি 4 ডিগ্রি দিয়েছিলাম অ্যামিন, লেয়ারগুলো পাসের সময় 3 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হলো, তারপরে আবার 4 ডিগ্রি অ্যামিনে কনভার্ট হচ্ছে, দিয়ে তোমার কিন্তু এই সোডিয়াম চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছে। বেসিক্যালি যত 4 ডিগ্রি বেশি করে কনভার্ট হবে ভেতরে, তত কিন্তু তাদের এই সোডিয়াম চ্যানেলের যে প্রোটিন, সেই প্রোটিনের সঙ্গে বন্ধুত্ব বেশি করে গাঢ় হবে। তাহলে ধরো এইখানে সোডিয়াম চ্যানেল রয়েছে, এই সোডিয়াম চ্যানেলের মধ্যে প্রোটিন রিসেপ্টর রয়েছে, তাহলে যত 4 ডিগ্রি বেশি করে কনভার্ট হবে ভেতরে, তত সোডিয়াম চ্যানেলের যে রিসেপ্টর প্রোটিন, সেই প্রোটিনের সঙ্গে বন্ধুত্ব গাঢ় বেশি করে হবে। যত বেশি করে বন্ধুত্ব হবে তত কিন্তু অনেকক্ষণ ধরে অ্যাকশন করতে চলবে। দ্যাটস ওয়াই বুপিভেকেন কিন্তু এগুলো বেশি করে করে, সো দ্যাটস ওয়াই লংগেস্ট অ্যাক্টিং, এবং তত বেশি করে সাইড ইফেক্ট তৈরি হবে, বডি থেকে দ্রুত এলিমিনেট হবে না। তাহলে প্রোটিন বাউন্ডিং যত বাড়বে তত কিন্তু লংগেস্ট অ্যাকশন তৈরি হবে এবং সাইড ইফেক্ট প্রোফাইলও বেশি, এবং প্রোটিন বাউন্ডিং যদি বাড়ে তাহলে টার্সিয়ারির পরিমাণ বাড়বে এবং সেক্ষেত্রে কিন্তু লংগেস্ট অ্যাকশন কিন্তু তৈরি হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, ধরো আমার এই হাত, আমি এখানে কি করছি, 1 মিনিট, আমি এখানে কি করছি, অ্যানাস্থেসিয়া প্রয়োগ করলাম। এই অ্যানাস্থেসিয়াগুলো কি করে না, চারদিকে সোডিয়াম গেট চ্যানেলগুলোকে বন্ধ করে। তাহলে হাতে যে তোমার ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলের মাসেলেও সোডিয়াম গেট চ্যানেল আছে। তাহলে সেই ব্লাড ভেসেলের মাসেলকে যদি আমি, সেই ব্লাড ভেসেলের মাসেলকে যদি আমরা বন্ধ করে দিই, সেই ব্লাড ভেসেলের মাসেলের সোডিয়াম গেটটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে ব্লাড ভেসেলের মাসেলটা কি প্রসারিত হয়ে যাবে। তাহলে নর্মালি প্রত্যেকটা লোকাল অ্যানাস্থেসিয়া লোকাল ব্লাড ভেসেলকে কি করে, প্রসারিত করে। প্রত্যেকটা লোকাল অ্যানাস্থেসিয়া লোকাল ব্লাড ভেসেল বা কিউটেনাস ব্লাড ভেসেলগুলোকে কি করে, প্রসারিত করে। সো লোকাল অ্যানাস্থেসিয়ার টেন্ডেন্সি আছে কিউটেনাস ভ্যাসোডিলেশা, ব্লাড ভেসেলকে প্রসারিত করা মানে ভ্যাসোডিলেশা, কিউটেনাস মানে মেমব্রেন বা স্কিন। তাহলে দেখো এই লোকাল অ্যানাস্থেসিয়াটা কোথায় আসা উচিত ছিল, নার্ভের কাছে আসা উচিত ছিল, না, বা এই লোকাল অ্যানাস্থেসিয়াটা দ্রুত কোথায় নার্ভের কাছে না এসে দ্রুত কোথায় চলে যাচ্ছে, ব্লাডের মধ্যে চলে যাচ্ছে। কারণ যদি এখানে পাইপটাকে ডাইরেক্ট করে দিই তাহলে সহজে ব্লাডের মধ্যে দিয়ে চলে যাবে, এর কাছে আসছে না, এর কাছে আসছে না। তার ফলে কি হচ্ছে না, তার ফলে কিন্তু লোকাল অ্যানাস্থেসিয়া কিন্তু অনেক সময় যেহেতু ভ্যাসোডিলেশন ঘটে, তার ফলে কিন্তু অ্যাবজর্পশন হয়ে যায়। অ্যাবজর্পশন যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে কিন্তু অ্যানাস্থেসিয়া হতে দেরি হবে, বেশি করে ডোজ দিতে হবে।